আমরা দেখেছি রাজ্যে পালাবদলের পরেই দুর্নীতি বিরোধী অভিযান এবং সেই অভিযানে একাধিক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন, প্রাক্তন বিধায়ক গ্রেফতার হয়েছেন। আর তারপরে তীব্র জনরোষ, এই তীব্র জনরোষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ তার ছবি আমরা দেখেছি। বিভিন্ন নেতাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে। আর আজ কালীঘাটে যখন কুণাল ঘোষ তিনি পৌঁছন, তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়েছে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কালীঘাটে কুণাল ঘোষকে ডিম ছোড়া হয়। आइए आइए এটা ফটো এটা কি হচ্ছে ভাই? কালীঘাটে মমতার বাড়ির সামনে কুণাল ঘোষকে ডিম ছোড়া হলো। आइए 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 এটা ফটো আবির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, আমরা দেখেছি রাজনৈতিক প্রতিবাদের এক পরিচিত ছবি এখন ডিম ছোড়া, আর আজ কুণাল ঘোষকে সরাসরি ডিম ছোড়া হলো। কুণাল ঘোষের কি বক্তব্য, যারা ডিম ছড়েছেন তারা কি বলছেন, কি অভিযোগ, ক্ষোভের বহিঃপ্রকাশ? দেখো, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিনকে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস মুখপাত্র, যিনি সদ্যই উত্তর কলকাতার তৃণমূল জেলা সভাপতি হয়েছেন। তিনি এদিনকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসছেন, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মূল ফটক থেকে অনতি দূরে এক যুবক, যার নাম চন্দন বলে জানতে পারা যাচ্ছে, তিনি সেখানে দাঁড়িয়েছিলেন এবং হঠাৎ করেই কুণাল ঘোষকে উদ্দেশ্য করে তিনি প্রথমে কিছু একটি বলেন এবং তারপরেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। তো কুণাল ঘোষের গায়ে সেই ডিম লাগে এবং তিনি তৎক্ষণাৎ তার প্রতিক্রিয়াতে জানান যে কেন এই ধরনের অসভ্যতা তার সাথে এরকম ভাবে রাস্তাতে করা হচ্ছে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যারা পুলিশ কর্মী যারা মোতায়েন ছিলেন, তারা তৎক্ষণাৎ ছুটে আসেন। এছাড়া মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে কয়েকজন পুলিশ কর্মীরা ছিলেন, তারাও চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসেন এবং ওই যুবককে ওখান থেকে টেনে ছড়িয়ে দেন। ওই যুবকের বক্তব্য যে এলাকাতে মানুষজনের প্রতি প্রচুর অত্যাচারের ঘটনা ঘটেছে। তাদের বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমন আচরণ করা হয়েছে এখানকার মানুষের সঙ্গে, যেখানকার মানুষজনকে দীর্ঘ সময় ধরে ভুগতে হয়েছে। এখান থেকে এই অত্যাচার থেকে কুণাল ঘোষও বাদ যেতে পারেন না, কারণ তিনিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তাই তার মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেই ক্ষোভের কারণ থেকে তিনি কুণাল ঘোষকে উদ্দেশ্য করে এই ধরনের ডিম ছুড়েছেন। কুণাল ঘোষের বক্তব্য, এই গোটা ঘটনাগুলি এক ধরনের হচ্ছে অসভ্যতা করা হচ্ছে। ওদের বক্তব্য, বেশ কয়েকজন ইচ্ছা করে এই ধরনের আচরণ করছেন এবং তারা চাইছেন এই আচরণগুলি করে ক্যামেরার সামনে আসতে, ভাইরাল হওয়ার জন্য। সেই কারণেই তারা এই পরিস্থিতি তৈরি করছেন। এমনিতেই আমরা দেখেছি যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এর আগে একবার বেশ কিছু ব্যক্তি তারা সেখানে গিয়ে পৌঁছে যান। তারা গিয়ে সেখানে তারা স্লোগান দেন, চিৎকার চেঁচামেচি করেন, পুলিশ সরিয়ে দেয়। পরবর্তী সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন সেখান দিয়ে যাতায়াত করার সময় তারাও নানা উদ্দেশ্য সেই বাড়িকে লক্ষ্য করে, কিন্তু এই ধরনের ডিম ছোড়ার ঘটনা ঘটেনি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে দমদমের সাংসদ সৌগত রায়, তিনি যখন তার নিজের সংসদীয় এলাকাতেই তিনি পৌঁছেছিলেন, তখন তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। এছাড়া গত কয়েকদিন ধরে একাধিক যারা তৃণমূল কংগ্রেসের যারা নেতা যারা গ্রেপ্তার হয়েছেন, তাদেরকেও বিভিন্ন জায়গাতে তাদেরকে লক্ষ্য করে তাদেরকে ডিম ছোড়া হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছি রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতাকে ডিম, আর আজ কালীঘাটে মমতার বাড়ির সামনে কুণাল ঘোষকে ডিম। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির থেকে বেরোচ্ছি, তার বাড়ির সামনে অ্যাটাক করলো। দুটো চ্যাংড়া ছেলে বাঁদর, তারা দাঁড়িয়ে আমাকে টার্গেট পেল। আমি দাঁড়িয়ে সংবাদপত্রে মাধ্যমের বন্ধুদের সঙ্গে কথা বলছি, অর্থাৎ আমি চারপাশে চোখটাও দিতে পারি। সেই অবস্থায় আচমকা কাছ থেকে মারলো, কাঁচটা ভেঙে যেত। কোনোভাবে মাথাটা ঘুরিয়েছে বলে মাথায় লেগেছে। এটাকে কি খুব বিরক্ত বলে মনে হয়? যদি কে এই কালচারটাকে কেউ প্রমোট করে, তাহলে তো এক মাঘে শীত যাবে না। এটা তো ঠিক হচ্ছে না। মমতার বাড়ির সামনে পুলিশ থাকে, তারা কেন আটকালেন না? এখানে যেতে রাস্তাঘাটে হলো না, সারা কলকাতায় আমি ঘুরে বেড়াই, কোথাও কিছু হলো না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে বেরোচ্ছি, যে বেরোতেন তাকে এই অ্যাটাকটা করে দিত। যে কোনো সিনিয়র নেতা, এখানে সিনিয়র নেতারা ছিলেন, পাথর বা বোমও তো মারতে পারত।
একে জনরোষ বলে? এটা জনরোষ? একটা ছেলে মারছে আর একটা ছেলে মোবাইলে ছবি তুলছে, এই কালচারটাকে প্রমোট করছেন। আমার মনে হয় এটাকে এইভাবে দেখাটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, ডিম লেগেছে, আরে আমি ডিম খেতে ভালোবাসি, মুখের বদলে নয় মাথায় মেরেছে, কিন্তু তাতে এটা মনে হয় না যে ওরা খুব বিরক্ত, আর এটাকে আপনারা দয়া করে জনরোষ বলে চালাবেন না। अनेक अत्याचार करे, ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है, बहुत गलत काम किया लोग। আর এর আগে আমরা দেখেছিলাম 30শে মে সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন, সেই সময় বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। 30শে মে সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, যখন জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোনারপুরে গিয়েছিলেন দলীয় কর্মীর বাড়িতে এবং সেই সময় বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ডিম। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর আরও একটি ছবি দেখায় আপনাদেরকে। 28শে মে তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। দেখুন, রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতাকে ডিম ছোড়া হয়। 28শে মের ছবি আপনারা দেখছেন, তৃণমূলের আরেক সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়ে জনতা, তার গাড়িতেও ডিম ছোড়া হয়। আর আজ কুণাল ঘোষকে ডিম ছোড়া হয় কালীঘাটে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন কুণাল ঘোষ, সেই সময় কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। অভিষেক সৌগতর পর এবার কুণাল ঘোষ। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। একের পর এক সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গত কয়েকদিন ধরেই তৃণমূল নেতাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, আর এবার দেখাবো সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ, জনরোষের মুখে পড়েন সব্যসাচী দত্ত, আর সেই সব্যসাচী দত্তকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে লক্ষ্য করেও ছোড়া হচ্ছে ডিম। এভাবেই কিন্তু ডিম পড়ে রয়েছে, এই ডিমই কিন্তু এ তো আপনারা দেখলেন যে তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। তবে শুধু যে বড় নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে তা নয়, তৃণমূলের ছোট মাঝারি নেতারাও ডিমের শিকার। যে ছবি আপনারা দেখছেন কাটোয়ায় তৃণমূল নেতাকে পর পর ডিম। সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরকারি চাকরির নামেও প্রতারণার অভিযোগ। অভিযুক্ত নেতা স্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী, দেখুন, তাকেই লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। ইডি সিআইডির সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা দেখেছিলাম প্রায় 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে, আর আজ প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে জানবো। অনুপ, গতকাল 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডির তরফ থেকে, আর আজ ইডির দফতরে প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, ঠিক কোন কোন প্রশ্নের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে?
দেখো, প্রাথমিক নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রথম দফা যেমন জিজ্ঞাসাবাদ করার পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় দফা ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দীর্ঘ 7.5 অতিক্রান্ত এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যেটা জুন মাসে 2023 সালে প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরবর্তী ক্ষেত্রে 1200 পাতার নথি কিন্তু সেখানে চাওয়া হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সুমিত রায় তার 1200 পাতার নথি ইডিকে পাঠিয়েছিল এবং তার পরবর্তীতে আবার তাকে তলব করা হয় সেপ্টেম্বর মাসে 2023 সালে। সেখানেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়, প্রায় 11 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার বয়ান গোটা লিপিবদ্ধ করা হয় এবং ইডির পক্ষ থেকে, এবং দেখা গেল আবার নতুন করে তাকে তলব করা। তার কারণ একাধিক যে ব্যক্তির বয়ান নেওয়ার পরবর্তী ক্ষেত্রে, যেমন শান্তনু বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কুন্তল ঘোষ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করার পরে নতুন কিছু তথ্য পাওয়ার জন্য এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথমে যেমন প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, দ্বিতীয় দফায় আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সব মিলিয়ে 7.5 ঘন্টা পার এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির পক্ষ থেকে। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই লিপিবদ্ধ করা হচ্ছে ইডির পক্ষ থেকে। কারণ এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে যখন একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কালীঘাটের যে কাকুর প্রসঙ্গ উঠে আসছে, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র এবং তার পরবর্তীতে কুন্তল ঘোষ, অন্যদিকে দেখা যায় শান্তনু বন্দ্যোপাধ্যায়, এই প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের একাধিক তথ্য পেয়েছিল এবং একাধিক আর্থিক লেনদেন সম্পর্কে তথ্য মিলেছিল। তার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তেমনই আজও দেখা গেল ঠিক 11টার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছন এবং তার পরবর্তী ক্ষেত্রে 11:30 থেকে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। এখনও এই দীর্ঘ জিজ্ঞাসাবাদ ইডির পক্ষ থেকে চলছে এবং দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ এবং তার পাশাপাশি ইতিমধ্যে ইডির পক্ষ থেকে এই মুহূর্তে বয়ান তার লিপিবদ্ধ করা হচ্ছে। নিচ থেকে উপর পার্টির সব স্তরেই দুর্নীতি রয়েছে, পার্টির হাইকমান্ডের নিশ্চয়ই হাত ছিল, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। শোনাবো আপনাদের। যেখানে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছে, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। যেখানে সুজয় হাজরা, আমরা জানি শালবনীতে জমি কেলেঙ্কারি মামলায় ধৃত সুজয় হাজরা, আর সেই সুজয় হাজরার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ, তোলাবাজির অভিযোগ সুজয় হাজরার বিরুদ্ধে। 16 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। শোভন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, এর আগে জমি কেলেঙ্কারি মামলার অভিযোগ ওঠে সুজয় হাজরার বিরুদ্ধে, আর সেই সুজয় হাজরার বিরুদ্ধে এবার সরাসরি 16 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। ঠিক কি অভিযোগ? একেবারেই প্রিয়াঙ্কা, দেখো যে আমরা এতদিন ধরে দেখছিলাম যে শালবনীর যে জমি বেহাত হয়ে গিয়েছে, সরকারি জমি যে জাল সই করে, জাল দলিল করে, জাল নথি করে যে বেহাত হয়ে গিয়েছে, তা সেই অভিযোগে অভিযুক্ত ছিলেন মেদিনীপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। এবারে কিন্তু আরও একটি অভিযোগ তার সঙ্গে, তার নামের সঙ্গে যুক্ত হলো, তা হলো তোলাবাজির অভিযোগ। অর্থাৎ মেদিনীপুর শহরেরই একটি নার্সিংহোমের কাছ থেকে প্রোটেকশন মানি হিসেবে 16 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সুজয় হাজরার বিরুদ্ধে। ইতিমধ্যেই কিন্তু সেই নার্সিংহোমের মালিক মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গত 4 জুন। এই 4 জুনের যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে যে আজকে আদালতে সুজয় হাজরাকে পেশ করা হয়েছিল, সেই আদালতেই কিন্তু সেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ সুজয় হাজরাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানান আদালতে এবং সেই আবেদনে সাড়া দিয়ে মেদিনীপুর জেলা আদালত ইতিমধ্যেই 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন সুজয় হাজরাকে। অর্থাৎ মেদিনীপুর কোতোয়ালি থানা হেফাজতে ধৃত সুজয় হাজরা। স্মুথভাবে চালানোর জন্য উনি প্রোটেকশন মানি চেয়েছেন, না হলে ওনাকে বিভিন্নভাবে হসপিটাল বন্ধ করে দিচ্ছিলেন। 16 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও উনি স্বাস্থ্যসাথীর প্রায় 3.5 কোটি টাকা আটকে দিয়েছিলেন এবং বলেছিলেন 25% কমিশন না দিলে ওনার ওই টাকা ওরা স্যাংশন হবে না। সরকারি কাজেও উনি হস্তক্ষেপ করেছেন। এখানে সেকশন দেওয়া হয়েছে 316(2), 318(4), 336(3), 308(2), 329(3), 324(2), 351(2), 61(2). এর মধ্যে 4টে হচ্ছে নন বেনেবল আছে।
সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের কথা আমাদের প্রত্যেকেরই মনে আছে, কারণ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আসে। দিনের পর দিন ভয় দেখিয়ে জমি লুটের অভিযোগ, হাজার হাজার বিঘা জমি লুটের অভিযোগ। আর সেই মডেল এবার বহরমপুরের সন্দেশখালী মডেল। কেন এই কথা আমরা বলছি? কারণ বহরমপুরেও জমি দখলের অভিযোগ, আর সন্দেশখালীর মডেলে অর্থাৎ দিনের পর দিন ভয় দেখিয়ে জমি লুটের অভিযোগ সন্দেশখালীতে। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের কাছে যাব। প্রণব, এই যে আমরা বললাম কোট আনকোট সন্দেশখালী মডেল, ঠিক কিভাবে বহরমপুরে এই মডেল কাজ করতো, কি কি অভিযোগ রয়েছে? দেখো, যে সন্দেশখালীর যে ছায়া সেটাও কিন্তু বহরমপুরে, এবং বহরমপুরের যে শাহজাহান সে হচ্ছে রাকেশ শেখ, তৃণমূল নেতা, এবং যে বহরমপুর পঞ্চায়েত সমিতি রয়েছে সেখানকার বনভূমি কর্মদক্ষ, এবং এই যে ভাকুড়ি 2 নম্বর পঞ্চায়েতের যে পঞ্চায়েত রয়েছে তারই সংগ্রামপুর, কয়া, একাধিক গ্রামে যে সমস্ত জমিগুলো রয়েছে সেগুলো জমিগুলো জোর করে হাতিয়ে নিয়েছে, এবং সেটা তোমার কয়েকশো বিঘা নয়, প্রায় 1000 একরের মতন জমি কিন্তু তার নেওয়ার অভিযোগ। এবং এলাকার মানুষের অভিযোগ যে জমি না দিতে অস্বীকার করত তাদেরকেই তাদের ওপর অত্যাচার করতো, এমনকি বহরমপুর থানায় পুলিশের একটা অংশ তাদেরকে তুলে নিয়ে আসতো, তারপর ভয় দেখানো হতো, এবং যে বাড়ির মহিলাদেরকে তাদের কাছে গিয়ে তার ছেলেকে বা স্বামীকে খুন করা হবে এই ধরনের ভয় দেখানো হতো এবং জোর করে দেওয়া হতো, এবং যে সমস্ত কৃষকরা দিতে অস্বীকার করত তাদেরকে তোমার রীতিমতনভাবে সেই জমিকে পাশ দিয়ে যাতে চাষ না করতে পারে সেইখানে কাটা তার দিয়ে ঘিরে দেওয়া হতো বা ঘিরে নেওয়া হতো, বা তোমার গর্ত করে দেওয়া হতো যাতে চাষ না করতে পারে। এই ধরনের কিন্তু একাধিক অভিযোগ কিন্তু উঠেছে, এবং যেই রাজ্য সরকারের পালাবদল হয়েছে গ্রামের মানুষরাও কিন্তু ক্ষুব্ধ হয়ে সেই জমি উদ্ধার করতে নেমেছেন, এবং তোমার এলাকার যিনি বিধায়ক রয়েছেন ভরত ঝাউর, তারই নেতৃত্বে গ্রামবাসীরা একজোট হয়ে সেই জমি তাদেরকে যাতে ফিরিয়ে দেওয়া হয় সে বিরুদ্ধে তারই নিয়ে কিন্তু দাবি নিয়ে কিন্তু সোচ্চার হয়েছেন। যদিও ওই এলাকার যিনি বহরমপুর থানার আইসি তিনিও গিয়েছিলেন, এবং তাকে ঘিরেও তাকে একেবারে 3 বছর আগে থেকে এইসব জিনিসগুলো ষড়যন্ত্র চলছে। রাকেশ শেখ ওনার দলবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রলোভন দিচ্ছে নানা রকম, যদি জমি না দাও তোমাদের মাঠে নামতে দেওয়া হবে না। 10 কাঠা জমি আছে, সেই জমিটার আমরা দেব না, আমরা ওই জমি আবাদ করেই খাই, কিন্তু সেই জমিটা করলে কি তার কাটা দিয়ে ঘিরে দিল। এখানে আরেকটা জমিতে আছে, সেই জমিটি যে আমরা আবাদ করে খাবো, রাতারাতি জিসিপি দিয়ে লেউ খুঁড়ে ইট ফেলে দিয়ে মানে ঘিরে দিবে আর কি। ভয় দেখিয়ে জমি নেওয়া হয়েছে আমাদের, ওই জমির উপরে আমরা খেটে খাই। হ্যাঁ, ওই জমি যখন দেব না বলা হয় তখন আমার স্বামী এবং আমার দেওরের ছেলেরা আছে, ওদেরকে বলা হয়, হুমকি দেওয়া হয় যে ওদেরকে তুলে নিয়ে যাবে। ওরা বলতে চাইছে যে আমাদেরকে যদি এই জমি না দেওয়া হয় আমরা সন্দেশখালী তৈরি করব এখানে। এতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম তৃণমূল পার্টি অফিস থেকে রেশন কার্ড উদ্ধার হয়েছে, আধার কার্ড উদ্ধার হয়েছে, এমনকি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আর এবার আপনাদেরকে দেখাবো পার্টি অফিস থেকে মুচলেখা উদ্ধার। হ্যাঁ, ঠিকই শুনছেন, পিংলার এই খবর। পিংলায় তৃণমূলের পার্টি অফিস থেকে মুচলেখা উদ্ধার। মুচলেখা দিয়ে কণ্ঠরোধের ছক, এমনটাই অভিযোগ সামনে আসছে। জোর করে মুচলেখায় সই করানো হতো, এমনটাই অভিযোগ সামনে। দিগ্বিজয় প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, এর আগে তো আমরা দেখলাম পার্টি অফিস থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, ট্রিপল উদ্ধার হচ্ছে, আধার কার্ড, রেশন কার্ড উদ্ধার হচ্ছে, আর এবার মুচলেখা উদ্ধার হচ্ছে, রাশি রাশি মুচলেখা। কি কি অভিযোগ সামনে আসছে, কেন এই মুচলেখা? দেখো প্রিয়াঙ্কা, এই মুচলেখার যেটা কারণ হিসেবে জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস হয়তো ভেবেছিল তারা এবারেও হয়তো সরকারে আসবে, ক্ষমতায় আসবে, এবং সেই ক্ষমতায় আসার পরে যারা এলাকায় বিজেপি করত তাদেরকে এই মুচলেখা লিখিয়ে তাদেরকে শাসানি দেওয়া হতো, এমনটাই কিন্তু পরিকল্পনা করা হয়েছিল বলে যেটা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। পিংলার একটি এলাকার ঘটনা, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যখন বিজেপি কর্মীরা বেলুড়িয়া এলাকায় সেখানে বিজেপি কর্মীরা যখন পার্টি অফিস খোলে, সেই পার্টি অফিসে যেমন সরকারি ত্রাণ অর্থাৎ তিরপল, জামা কাপড় পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু একটি মুচলেখা পাওয়া যায়, যেখানে লেখা আছে যে আমরা কোনো তৃণমূলের বিরোধিতা করব না, কোনো ভুল করব না, যদি কোনো ভুল করি সেখানে তৃণমূল যা জানাবে সেটাই আমরা মেনে নেব। এরকম কিন্তু রাশি রাশি মুচলেখা সেই পার্টি অফিস থেকে পাওয়া গিয়েছে। অর্থাৎ বিজেপি যেটা অভিযোগ করছে যে 2026-এ যদি তৃণমূল ক্ষমতায় আসতো তাহলে কিন্তু বিজেপি কর্মীদের কিন্তু শাসানি দিয়ে এই মুচলেখায় লিখিয়ে নেওয়া হতো।
এই নিয়ে কিন্তু এই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। থানায় খবর দেওয়া হয়েছে, সরকারি যে সমস্ত সরঞ্জাম উদ্ধার হয়েছে সেগুলি থানায় নিয়ে যাওয়া হবে বলেও জানা গিয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, গ্রামবাসী সমেত আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির সব কর্মীরা আমরা এসে একটু চাবি খুলে কিছু ত্রাণ সামগ্রী, কিছু লোকের আধার কার্ড দ্বারা আইডেন্টিফাইড করা হয়েছে, কিছু শাড়ি, কিছু ত্রিপল, কিছু বাচ্চাদের জামা প্যান্ট এবং বিজেপির 4 তারিখের পর বিজেপির কর্মীদের বাড়িতে সাদা থান পাঠানোর জন্য কিছু সাদা থান পাওয়া গেছে। এটি হচ্ছে সেই ফর্ম যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর এটা তৈরি করা হয়েছিল, যে 4 তারিখের পর বিজেপি কর্মীদেরকে এই ফর্মে সই করে জানাতে হতো, পিঠে লিখে ঘুরে বেড়াতে হতো যে আমরা আর বিজেপি করব না। সেই ফর্ম যেটা অলরেডি ছাপা হয়ে গেছিল প্রতিটা, প্রায় আমরা দেখেছি আগে যে ঘটনাগুলো ঘটেছে, এবং আমাদের পার্টি অফিসেও এই ফর্ম পাওয়া গেছে। রাজ্যে দুর্নীতি বিরোধী অভিযান, একাধিক তৃণমূল নেতা গ্রেফতার। আর এবার হাসনাবাদে সেখানে তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে রীতিমতো নেতাকে আজকে বিক্ষোভ দেখানো হচ্ছে। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম, প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতিও আমিরুল, আর তাঁরই বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। হাসনাবাদ থানায় আমিরুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা, কিন্তু এখনো গ্রেফতার হননি আমিরুল। আর এবার গ্রেফতারের দাবিতে ব্লক অফিসের মধ্যে নেতাকে আটক করা হয়েছে, আটকে রাখা হয়েছে, আর বাইরে তুমুল বিক্ষোভ। দেখুন সেই ছবি। তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা।